এই ভিডিওতে প্রদর্শিত গল্প, চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণই কাল্পনিক। এর সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার মিল শুধুমাত্রই কাকতালীয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ, শিশু ও ভীতু মানুষদের এই ভিডিওটি না দেখার অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি দেখার সময় নিজের বিবেচনা প্রয়োগ করুন। You should not have come here. এক প্রত্যন্ত গ্রাম, হরিপুর। গ্রামের একপাশে বিশাল এক পুরনো পুকুর, নাম মৃত্যুকুণ্ড। শোনা যায় আজ থেকে প্রায় ৭০ বছর আগে এক নববধূ সেই পুকুরে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই নাকি প্রতি অমাবস্যার রাতে কেউ একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে কাঁদে। রাহুল কলকাতা থেকে এই গ্রামে এসেছে তার দাদুর পুরনো বাড়ি বিক্রি করার জন্য। শহুরে ছেলে, ভূত প্রেতে বিশ্বাস নেই। গ্রামে ঢুকেই সবাই তাকে সাবধান করল। বাবু, সূর্য ডোবার পরও পুকুর পাড়ে যাবেন না। রাহুল হেসে উড়িয়ে দিল। সেই রাতেই জানলা দিয়ে সে দেখতে পেল চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, কিন্তু পুকুরের জলে তার প্রতিবিম্ব নেই। রাত ঠিক 2:13 রাহুল! কারা যেন নাম ধরে ডাকছে। ঘুম ভেঙে যায়। ঘর বরফের মতো ঠান্ডা, দরজা খোলা। হেঁটে হেঁটে সে পুকুরের দিকে চলে যায়। চোখে যেন ঘুম নেই, অথচ সে হাঁটছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে সেই মেয়েটাকে আবার দেখে। এবার সে মুখ তোলে। মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আর তার গলা থেকে ভেসে আসে, তুমি আমায় কথা দিয়েছিলে। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রাহুলের ঘর খালি। শুধু পুকুর পাড়ে তার জুতো পড়ে আছে। পুকুরের জলে ভাসছে দুটো ছায়া, একটা মানুষের আর একটা কারো নয়। আজও নাকি অমাবস্যার রাতে মৃত্যুকুণ্ড পুকুরে দাঁড়িয়ে দুজনকে দেখা যায়। একজন ডাক দেয়, আরেকজন জলের ভেতর থেকে উঠে আসে। আপনারা যদি আপনাদের জানা কোনো গল্প শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশনে ইমেল আইডি দেওয়া আছে, ওখানে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন দ্বিতীয় গল্পটি শুরু করি। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার? আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বোঝে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস, আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমিই নিয়ে আসব। ঠিক আছে তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়।
পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকত, তারপর কোন এক পুরুষ শহরের দিকে বাড়ি। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচ প্রচুর। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজন। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সফিন বিছানা পাতা, তার সাথে বালিশ, কোল বালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে, এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুম রুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অ্যানিও বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন। তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে খাবেন না, এখানে দিয়ে যাব। নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? চলুন। বলেই সুব্রতর চোখে পড়ল বারান্দার দিকে খোলা দরজার উপরে। বলল, এটা কে খুলল? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয় না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল, পাতা মনে হয় একসাথে জনা ৩০ লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করল। খাওয়া শেষ করে উঠতেও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানিও ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো। দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে আরও আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারত? মনে হয় না। আহা, ওই চম্পানাকে, ওই আসতে পারত আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যাহ, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলোও হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে ২-৩টে মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছ। জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞেস করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোন। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে। আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল।
মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছো তো? তা কি নাচ দেখবে? কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকুনি, কিন্তু তখন তো ডেকেছিলে, আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সবকিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙুলের চাপ বেড়ে চলল গলার ওপর। দু হাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে। এই ছিল আমাদের আজকের গল্প। ভালো লাগলে ছোট্ট করে হি একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গল্পটি, আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী গল্পটি সবার আগে শোনার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।